আপু, আজ রাতেই তুমি এই শহর ছেড়ে পালিয়ে যাও। ওই খারাপ লোকটাকে বিয়ে করো না আপু। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুমি চলে যাও। নিজের 17 বছর বয়সী ভাইয়ের মুখে এমন কথা শুনে কিছু বলার মতো খুঁজে পেল না রুমঝুম। যেখানে বাড়ির কেউ তার কথা একটিবারের জন্য ভেবে দেখেনি, সেখানে তার এই ছোট্ট ভাইটা তার জন্য এত কিছু ভেবেছে। কান্না জড়িত গলায় রুমঝুম বলল, আমি চলে গেলেই বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না রুশান। প্লিজ আপু, ওই মহিলাকে মা ডেকো না তুমি। সে তোমার মতন ফুলের মা হওয়ার যোগ্য না আপু। জঘন্য নোংরা খেলা খেলেছে ওরা তোমার সাথে। তুমি পালিয়ে যাও আপু, মরে যাবে ওদের ফাঁদে পা দিলে। প্লিজ আপু, পালাও। রোশনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল রুমঝুম। সে কোথায় যাবে, কিভাবে যাবে? এই ভাইকে ছেড়ে কিভাবে থাকবে সে? রোশন রুমঝুমকে ছেড়ে এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রুমঝুম অশ্রুসিক্ত চোখে সেই দিকে তাকিয়েছিল। মিনিট তিনেকের মধ্যে আবারও ফিরে এলো রোশন। তার টি শার্ট পেটের কাছ থেকে কিছুটা উঁচু করে তার মধ্যে কিছু এনেছে সে। বিছানায় এসে টি শার্টের উঁচু করে রাখা স্থানটুকু ছেড়ে দিল রোশন। সাথে সাথে বিছানায় পড়ল 5, 10, 20, 50, 100 টাকার কয়েকটি নোট সহ বেশ কয়েকটি। রুমঝুম এগুলো দেখে ভাইয়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রোশন বলল, এই টাকাগুলো ব্যাংকে জমিয়েছিলাম আপু। আমি জানি তোমার কাছে টাকা নেই, এগুলো তুমি রাখো। ভেবো না এই টাকাগুলো একদম দিয়ে দিচ্ছি, সময় মতন সুদ সমেত ফিরিয়ে নিব, বুঝলে? রুমঝুম চোখ ভর্তি পানি নিয়েও হেসে ফেলল। সেই দিনের পিচ্ছি ছেলেটা কত বড় হয়ে গেছে তার জন্য ভাবছে। সে চলে গেলে ছেলেটার ওপর বড় সড়ো ঝড় আসবে। তবে রোশনকে ওর মা তেমন কিছু বলবে না, নিজের ছেলে তো। রুমঝুমের ভাবনার মধ্যেই রোশন বলল, আপু ভোর 5টার মধ্যে বেরিয়ে পড়বে। রুমঝুম কিছু বলল না। চাপা কান্না কাঁদতে থাকলো সে। দ্বিধায় ভুগছে সে। রোশন জবাব না পেয়ে আবারও বলল, যাবে তো আপু? কি করুণ স্বরে কথাটা বলল রোশন। বোনকে বাঁচাতে কত চেষ্টা ছেলেটার। রুমঝুমকে আলোর পথে পাঠানোর জন্য কত আয়োজন করছে সে। রুমঝুম ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বলল, যাব ভাই, আমি যাব। তুই এত ভালোবাসিস কেন আমাকে? আমি তো তোর নিজে। রোশন রুমঝুমের মুখ চেপে ধরলো বাকি কথা বলার আগেই। জোর গলায় বলল, তুমি আমার আপু, আমার নিজের আপু। তুমি আমার ঝুম আপু। রুমঝুমের মুখে হাসি ফুটল, তৃপ্তির হাসি। যাক, তারও নিজের কেউ আছে। দরজার বাইরে কারো পায়ের আওয়াজ পেয়েই সতর্ক হয়ে উঠল দুই ভাই বোন। রুমঝুম সব টাকাগুলো গুছিয়ে নিয়েছে। রোশানকে বিছানায় বসিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় চোপড়, কাগজপত্র নিয়ে ব্যাগ গুছিয়ে ফেলল। রোশানের বারবার চোখ ভিজে উঠেছে। সে নিজের দায়িত্বে তার আবুকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পাঠাচ্ছে। রোশন বিড়বিড় করে বলল, আমার আপুকে তুমি রক্ষা করো আল্লাহ, ওকে ভালো রেখো। অনেক রাত পর্যন্ত দুই ভাই বোন ছাদে বসে গল্প করলো। আবারও কবে দুজন দুজনকে পাবে কেউ জানে না। মন ভরে গল্প করলো অনেক রাত অবধি। এক সময় রুমঝুম বলল, এখন কি ঘুমিয়ে পড়ো রুশান, অনেক রাত হয়েছে। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো আপু, আমি একটু পরেই যাচ্ছি। রুমঝুম আর কিচ্ছু বলল না, চুপচাপ চলে গেল ছাদ থেকে। রুশান সেই দিকে একবার দেখে চোখ ফিরিয়ে নিল। আকাশে আজ মস্ত বড় থালার মতো একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ঝলমল করছে চারপাশ। রোশন চাঁদের পানে তাকিয়ে নিজের মনেই বলল, আমার আপুর প্রতিটা দিন যেন এমন চাঁদের মতন আলোয় ঝলমলে হয়, চাঁদের আলোর মতন স্নিগ্ধতায় ঢাকা থাকুক ওর জীবন। ভোর 4:39। গুটি গুটি পা ফেলে বাড়ির থেকে বেরিয়ে এলো রুমঝুম। সামনের গেটে দারোয়ান থাকে, তাই রোশন তাদের বাড়ির পেছন দিকে একটা মই রেখে এসেছে। রুমঝুমকে ওই দিক দিয়েই যেতে বলেছে রোশন। একদম শেষ মাথায় মই পেয়ে গেল রুমঝুম। মইটা পাঁচিলের সাথে ভালোভাবে সেট করে আস্তে আস্তে উঠে পড়লো পাঁচিলের ওপর। পাঁচিলের ওপরে এই জায়গাটা বেশ উঁচু, লাফ দিলে তেমন ব্যথা লাগবে না। রোশন সবকিছু আগের থেকেই দেখে নিয়েছে। রুমঝুম আর একবার তাকালো আবছা আলো দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটার দিকে। তার জীবনের 20টি বছর কেটেছে এই বাড়িতেই। তার শৈশব কৈশোর সাক্ষী এই বাড়িটি। এই বাড়িতে রেখে যাচ্ছে অনেক কিছু।
রুমঝুম মুখ ফিরিয়ে নিল। তখনই মনে হলো আবছা আলোর আড়াল থেকে কেউ তাদের দেখছে। আর একবার চোখ ফিরালো বাড়ির দিকে। আবছা আলোতে খুঁজে পেল তাকে। দোতলার কর্নারের ঘর থেকে তাকিয়ে আছে এক জোড়া চোখ। এটা আর কেউ না, তার ছোট্ট ভাই রোশান। রুমঝুমের মনে হলো রোশান চিৎকার করে বলতে চাইছে। আপু আবার ফিরবে তো? রুমঝুমেরও চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আমি ফিরবো ভাই, তোর জন্য হলেও ফিরবো। কিন্তু আফসোস সেটা বলা হলো না, পাছে কেউ শুনে ফেলে। রোশন দোতলার থেকে হাত নেড়ে বিদায় দিল প্রাণপ্রিয় বোনকে। রুমঝুমে কিঞ্চিত হেসে হাত নাড়ল, তারপর লাফ দিয়ে পড়ল দেয়ালের ওপারে, হারিয়ে গেল রোশানের চোখের সামনে দিয়ে। তবু রোশান এক দৃষ্টিতে চেয়ে আছে সেই দিকে। তার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষীর বিদায় নিল তার থেকে। কিছু একটা মনে পড়তেই রোশান চুপচাপ বেরিয়ে এলো বাড়ির থেকে। বাড়ির পেছনে এসে সরিয়ে ফেলল মইটা। তার আপুর যাত্রাপথে কোনো বাধা না আসুক বিড়বিড় করে বলল, তোমার জীবনযাত্রা শুভ হোক আপু। শুনশান রাস্তায় প্রায় 35 মিনিট ধরে হেঁটে চলেছে রুমঝুম। চারপাশে আলো ছড়িয়ে পড়েছে। আলোর পৃথিবী ভরে উঠলেও সে যেন অন্ধকারই রয়ে গেছে। কোথায় যাবে সে এখন? হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো রুমঝুম। চারপাশের লোকজনের আনাগোনা শুরু হয়েছে। হঠাৎই ওর মনে হলো খালার কাছে যাওয়ার কথা। খালা তো ওকে অনেক ভালোবাসে। সে নিশ্চয়ই ফেলবে না তার কাছে গেলে। যেমন ভাবা তেমন কাজ। বাস স্টপের পাশে এক হোটেল থেকে পাউরুটি আর কলা কিনে নিয়ে বাসে উঠে পড়ল সে। গন্তব্য যশোর। বাসে উঠলে আশেপাশে প্রাকৃতিকের মত্ত হয়ে থাকে রুমঝুম। প্রকৃতি যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আকাশ বাতাস, এগুলোর সাথে রুমঝুম ভীষণ সখ্যাত। বাস চলতে আরম্ভ করলে বাতাসের ঝাপটা এসে রুমঝুমকে ছুঁয়ে গেল। নিজেকে প্রকৃতিকন্যা মনে হচ্ছিল রুমঝুমের। বেলা 12টার মধ্যে রুমঝুম যশোর এসে পৌঁছলো। প্রায় 2 বছর পর সে যশোরে এসেছে। খালার বাড়িতে পৌঁছবে তার আরো 20 মিনিট লাগবে। শুক্রবার হয় তার খালুও আজ বাড়িতে আছে। অবহেলায় রুমঝুমকে দেখে তার খালা খালু দুজনেই বেশ অবাক হলো। খালা এগিয়ে গিয়ে রুমঝুমের কাছে দাঁড়াতেই রুমঝুম তার বুকে হামলে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। খালার গায়ে নাকি মা গন্ধ পাওয়া যায়। রুমঝুমও খালাকে জড়িয়ে ধরতেই মা সুবাস পায়। শান্তি লাগে তার। রুমঝুমের খালা ওকে এভাবে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। রুমঝুমকে বুক থেকে উঠিয়ে সোফায় বসিয়ে পানি খেতে দিল। তারপর ওকে এভাবে চলে আসার কারণ জিজ্ঞাসা করলো। রুমঝুম কাঁদতে কাঁদতে খালাকে সব বলল। খালা ও মাথায় হাত রেখে বলল, তুই এখানেই থাক মা, তোর ওই নরপিশাচদের কাছে আর যেতে হবে না। রুমঝুমের খালু কিছু বলেন না, রুমে চলে গেল। সেটা দেখে তার খালাও সেদিকে গেল। রুমঝুম ব্যাগ নিয়ে গেস্ট রুমের দিকে যাওয়ার সময় শুনতে পেল খালা খালু কিছু নিয়ে তর্ক করছে। কিছুটা শোনার পর সে বুঝলো তাকে নিয়ে তর্কাতর্কি চলছে সেখানে। খালুর স্পষ্ট কণ্ঠ শুনল সে। তোমার বোনের মেয়েকে আমি বাড়িতে রাখতে পারবো না। যেভাবে মেহমান বেড়াতে আসে সেভাবে কিছুদিন থেকে যেন চলে যায়। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা কোথায় যাবে? ওই বাড়িতে গেলে ওর সাথে কি কি হতে পারে সে ধারণা আছে তোমার? আমি জানি না ওর কি হবে, কোথায় যাবে। ওকে এই বাড়িতে রাখতে পারবো না, ব্যাস। তোমার যদি বোনের মেয়ের জন্য এত কষ্ট লাগে তাহলে তাকে সাথে নিয়ে তুমিও বাড়ি থেকে বের হয়ে যাও। রুমঝুম আর কিচ্ছু শুনল না, চুপচাপ হেঁটে রুমে চলে গেল। তার জীবনটা যেন হাওয়ায় ভাসছে, কখন কোথায় যাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। রুমঝুম সিদ্ধান্ত নিল সে এখানে থাকবে না। তার জন্য তার খালার সমস্যা হোক এটাও কখনোই চায়নি। বিছানায় বসে রুমঝুম ভাবছে ও কোথায় যাবে। এই শহর ছেড়ে অনেক দূরে যেতে হবে ওকে, সবার আড়ালে। হঠাৎ করে রুমঝুমের মনে পড়লো ওর বান্ধবী মেঘার কথা। মেঘা গত বছর চট্টগ্রামে শিফট হয়েছে। বেস্ট ফ্রেন্ড না হলেও বেস্ট ফ্রেন্ড থেকে কোনো অংশে কম নয় দুজনার। শেষ কয়েকদিন ধরে পারিবারিক ঝামেলার কারণে মেঘার সাথে যোগাযোগ করা হয়নি রুমঝুমের। রুমঝুম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মেঘাকে কল করলো। প্রথমবারে কল রিসিভ করলো মেঘা। হ্যাঁ ঝুম, বল কেমন আছিস?
রুমঝুম ফুঁক দিয়ে কেঁদে উঠল। রুমঝুমের কান্নায় থতমত খেয়ে গেল মেঘা। সে উত্তেজিত হয়ে বলল, কাঁদছিস কেন ঝুম? আমাকে বল, কি হয়েছে তোর? রুমঝুম কান্না দমিয়ে ভাঙা গলায় বলল, আমাকে তোর শহরে থাকার একটা জায়গা খুঁজে দিবি মেঘা? এই বিষাক্ত শহর থেকে মুক্তি চাই আমি। মেঘা বুঝলো সিরিয়াস কিছু হয়েছে, তাই আর প্রশ্ন করলো না। পরের বাসে রুমঝুমকে চট্টগ্রামে যেতে বলল মেঘা। রুমঝুম জানতো এই মেয়েটা তাকে কখনোই ফেরাবে না। থাকার জায়গা হয়ে গেলে সেখানে গিয়ে নিজের চলার মতো কাজও পেয়ে যাবে ও। দরকার হলে মেঘাকে বলে কয়েকটি টিউশনি ঠিক করে নিবে। রাত 8টার বাসে চট্টগ্রামের যাত্রা শুরু করলো রুমঝুম। খালার ওখান থেকে আসার সময় খালা কাঁদতে কাঁদতে ওর হাতে 1000 টাকা গুঁজে দিয়েছে। অচেনা শহরে কখন কি দরকার পড়ে বলা তো যায় না। রুমঝুম জানালা দিয়ে তাকিয়ে আছে দূর আকাশে। আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে সে। ওটা আমার সিট সিনথিয়া, তুই ওখানে কেন বসলি? আমি জানালার কাছেই বসবো, তাই তুই গিয়ে শানের সিটে বসে পড় বিথি। ওটাইও তো জানালার কাছে। আমি এখানেই বসবো, ওর তুই। উচ্চকণ্ঠের মহিলাটির গলারও রুমঝুম তাকালো বাসের সামনের দিকে। 5 জন সদস্যের একটা দল উঠেছে গাড়িতে। সেখানে 2টা মেয়ে আর 3টা ছেলে। মেয়ে দুটো চেঁচামেচি করছে। রুমঝুম সেদিকে একবার তাকিয়ে আবার জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। তার মাথায় এখন শুধুই অদূর ভবিষ্যতের চিন্তা। বাস চলছে আপন গতিতে। গাছপালাগুলো সব উল্টো দিকে দৌড়চ্ছে। এই দৃশ্য রুমঝুমের খুব প্রিয়। বাসের মধ্যে সবাই চুপচাপ বসে থাকলেও চুপ করে নেই ওই 5 সদস্য বিচ্ছু বাহিনী। তাদের বকবকানি চলছে তো চলছেই। রুমঝুমের ইচ্ছে করলো ওদের কথা শোনার, তাই প্রকৃতির থেকে মুখ ফিরিয়ে ওদের কথা শোনায় মগ্ন হলো। প্রান্ত, একটা গান ধর না, জার্নিটা না বোরিং লাগছে রে। এই চল ফুট, রাত কয়টা বাজে সে খেয়াল আছে তোর? বাসের লোক সব ঘুমাচ্ছে আর উনি আসছে গান শুনতেই। প্রান্তর কথায় মুখ ভার করে বসলো সিনথিয়া। বিথি সেটা দেখে সিনথিয়ার দিকে ফিরে বলল, এটা কি গান শোনার সময় সিন্তু? এমন বাচ্চামি করিস না তো। ওদের এত কথায় বিরক্ত হলো শান ভরাট কণ্ঠে বলল, সবগুলো চুপ করে এবার, আর একটা কথা বলবি তো বাস থেকে ফেলে দেব, তোরা ভালো করে জানিস। শানকে শেষ করতে না দিয়ে বাকি 4 জন একসাথে বলে উঠল, আমরা ভালো করেই জানি ইনজামুল শাফাত শান রেগে গেলে যা ইচ্ছা করতে পারে। বলে অট্টাশিতে ফেটে পড়ল 4 জন। তাদের কথা শুনে রুমঝুমও মুচকি হাসলো। রাত 10:30টার মতো বাজে। আকাশে আজও বড় একটা চাঁদ দেখা যাচ্ছে, তবে সেটা গতকালকে চেয়ে কিছুটা ছোট। চাঁদের আলোতে বাইরের সব কিছু আলোকিত হয়ে আছে। রুমঝুম চুলগুলো হাত খোপা করে সিটে গা এলিয়ে বসে আছে। মুখটা জানলার দিকে হালকা কাত করে রেখেছে। এতে করে চাঁদের আলো সরাসরি রুমঝুমের মুখে এসে পড়ছে। চাঁদের আলোতে রুমঝুমকে অপরূপ লাগছে। সিনথিয়া বোরিং হয়ে সিট থেকে উঠে দাঁড়ালো। চঞ্চল প্রকৃতির সিনথিয়া এভাবে চুপচাপ জার্নি করাটা একদমই মানতে পারছে না। সে সিট থেকে উঠে দাঁড়িয়ে পেছনে থাকা যাত্রীদের দেখছে। একটা বাচ্চার দিকে নজর পড়তেই দেখলো বাচ্চাটা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সিনথিয়া বাচ্চাটার দিকে তাকিয়ে চোখ টিপ দিল, সাথে ফ্লাইং কিসও ছুড়ল। বাচ্চাটার সাথে সাথে কান্না জুড়ে দিল। বাচ্চাটার কান্নায় সিনথিয়া ভেবাচেকা খেয়ে গেল। আজকালকার বাচ্চারা তো ফ্ল্যাট করা পছন্দ করে, তবে এটা ভিন্ন কেন? সিনথিয়া অত শত না ভেবে অন্যদের দেখতে ব্যস্ত হলো। সবার দিকে চোখ বোলাতে বোলাতে সিনথিয়ার চোখ আটকে গেল নীল সাদা জামা পরা একটা মেয়ের দিকে। চাঁদের আলোতে হুড়পড়ি মনে হচ্ছে। সিনথিয়া মৃদু চিৎকার দিয়ে বলল, সো কিউট গার্ল। বলে পাশে থাকা সানকে ঠেলতে লাগলো মেয়েটাকে দেখার জন্য। সান বিরক্ত ভঙ্গিতে বলল, চুপচাপ বস মেরি মা, মৃগী রোগ হয়েছে নাকি? এরকম ঠেলাঠেলি করস কেন? সিনথিয়া চোখ গরম করে তাকিয়ে বলল, ওই মেয়েটাকে একবার দেখ দোস্ত, আরে দেখ না, ওঠ। সিনথিয়া ঠেলাঠেলিতে সান আর বসে থাকতে পারল না। সে জানে যতক্ষণ সিনথিয়া নিজের উদ্দেশ্য পূরণ সফল না হবে ততক্ষণ এই রকম করতে থাকবে। সান এক প্রকার বাধ্য হয়ে উঠে দাঁড়ালো সিনথিয়ার পাশে। সিনথিয়া ইশারা মতো বিরক্ত সূচক চাহনিতে তাকালো সেই দিকে। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে বুঝতে পারলো ওর একটা হার্টবিট মিস হয়েছে।
আবারও তাকালো সেই দিকে। চাঁদের স্নিগ্ধ আলোতে ভেসে বেড়াচ্ছে একটা মায়াবীর মুখ। ওই প্রথম নিজের মা আর বোন ছাড়া কোনো মেয়েকে অতি আপন মনে হচ্ছে তার। শান রুমঝুমের দিকে তাকিয়ে পলক ফেলতেও যেন ভুলে গেল। সিন্ধিয়া পাশ থেকে বলল,